হ্যালো এভরিওয়ান, টুডে উইল টক অফ রাইবোজোম। তাহলে আমরা আজকে রাইবোজোম সম্পর্কে ডিসকাস করব। তাহলে রাইবোজোম যদি দেখা যায়, রাইবোজোম হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে যে অর্গানেলসগুলোর কথা আমরা বলেছিলাম তার মধ্যে মেমব্রেন লেস অর্গানেল হচ্ছে আমাদের রাইবোজোম, এবং এরা হচ্ছে স্মল ইন সাইজ বাট নিউমেরাস ইন নাম্বার। তাদের সংখ্যায় কিন্তু সাইজটা খুব ছোট হবে। তাহলে আমরা আজকে ডিসকাস করব আমাদের রাইবোজোম। সো আওয়ার টুডেস টপিক ইজ রাইবোজোম। তাহলে কি বললাম রাইবোজোম? তাহলে রাইবোজোম ইজ মেমব্রেনলেস আর নন মেমব্রেনস বলতে হবে। তাহলে আমরা মেমব্রেন লেস organelle, smaller in size and numerous in number। তাহলে সংখ্যায় অসংখ্য থাকবে এবং স্মলার সাইজের হয়, এবং কি বলা হচ্ছে মেমব্রেনলেস অর্গানেল। তাহলে আমরা সাইটোপ্লাজমের মধ্যে যে অর্গানেলসগুলোর কথা বলেছিলাম তার মধ্যে মেমব্রেনলেস বা মেমব্রেন বাউল স্ট্রাকচার বলা হয়েছিল অর্গানেলস। তাহলে তার মধ্যে আমাদের সিঙ্গেল মেমব্রেনস, ডাবল মেমব্রেনস আমরা ডিসকাস করব। তো আমরা এখানে যেটা ডিসকাস করছি তাহলে আমাদের মেমব্রেনলেস অর্গানেল রাইবোজোম। তারপরে কি দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি ফার্স্ট কি অবজার্ভ করেছিলেন, তাহলে অবজার্ভড বাই Robinson and Brown from root cell of Vicia fava plant। তাহলে ভিসিয়া ফাভা প্ল্যান্ট যেটা আছে সেই ভিসিয়া ফাভা প্ল্যান্টের রুট সেল থেকে প্রথম বা সেখানে প্রথম আমাদের রাইবোজোম অবজার্ভ করেছিলেন। তারপর এটাকে আইসোলেট করেছিলেন কেস যদি দেখি, তাহলে ফার্স্ট আইসোলেটেড বাই ক্লডে। তাহলে সায়েন্টিস্ট ক্লডে ফার্স্ট এটাকে আইসোলেট করেছিলেন, এবং আমাদের রাইবোজোম টার্মটা ইউজ করেছিলেন টার্ম গিভেন বাই প্যালাডে। সো রাইবোজোমকে আমরা কিন্তু প্যালাডেস পার্টিকেল বলি। তাহলে আমরা এটাকে আর কি বলি? প্যালাডেস পার্টিকেল। তাহলে কি দেখলাম? মেমব্রেনলেস অর্গানেল, স্মলার সাইজ হবে, নিউমারাস ইন নাম্বার হবে। অবজার্ভ বাই ফার্স্ট রবিনসন এন্ড ব্রাউন ফ্রম রুট সেল অফ ভিক্সিয়া ফাভা প্ল্যান্টের রুট সেল থেকে অর্থাৎ মূলের কোষ থেকে ডিসকাভার করেছিলেন বা অবজার্ভ করেছিলেন। আইসোলেটেড বাই ক্লডে, প্রথম এটাকে আইসোলেট করতে সক্ষম হয়েছিলেন কোথা থেকে? ক্লডে ফ্রম সাইটোপ্লাজম, মানে সাইটোপ্লাজম থেকে উনি প্রথম আমাদের রাইবোজোমকে সেপারেট করতে বা আইসোলেট করতে সক্ষম হয়েছিলেন, আর টার্মটা দিয়েছিলেন প্যালাডে। এবার যদি আমরা দেখি যে লোকেশন কোথায় দেখব, ফাউন্ড ইন, তাহলে আমরা কি দেখব? কোথায় দেখা যাবে ফাউন্ড ইন? কোথায় কোথায় দেখতে হবে আমরা যদি দেখি, তাহলে ফার্স্ট আমরা এখানে বলছি যে ইন প্রোক্যারিওটস, তাহলে প্রোক্যারিওটস আমরা দেখতে পাবো। তারপরে যদি দেখা যায় ইন ইউক্যারিওটস অলসো, তাহলে প্রোক্যারিওট ইউক্যারিওটস দুটোর ক্ষেত্রে যে অর্গানিজ পেয়েছে সেটা হচ্ছে আমাদের রাইবোজোম। এর সঙ্গে যদি আমরা দেখি তাহলে অলসো ইন অর্গানিলস, আমাদের অঙ্গাণুর মধ্যে আমরা রাইবোজোমকে পাই। যেমন আমরা বললাম কোথায় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিড, এই দুটোতে আমরা রাইবোজোম পাই। মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোম পাওয়া যায় তাকে বলা হয় আমাদের মাইটোরাইবোজোম, এবং প্লাস্টিডে যেটা পাওয়া যায় তাকে বলা হয় প্লাস্টিডোরাইবোজোম। তাহলে আমাদের প্রোক্যারিওট ইউক্যারিওট প্রত্যেক কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের রাইবোজোম প্রেজেন্ট আছে। টাইপস হয়তো আলাদাভাবে আমরা সেটা পরে আসছি। আর একই সঙ্গে অর্গানেলসের মধ্যে আমরা পাই, যেমন মাইটোকন্ড্রিয়াতে মাইটোরাইবোজোম বলা হচ্ছে, প্লাস্টিডে প্লাস্টিডোরাইবোজোম। এখন আমরা কি দেখলাম? এক্সেপশন যদি দেখা যায় ইউক্যারিওটদের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে সে এক্সেপশন কি? সেটা হচ্ছে আমাদের ম্যাচিওর আরবিসি। তাহলে ম্যাচিওর আরবিসির মধ্যে আমরা পাবো না। আর কোথায়? ম্যাচিওর স্পার্ম,
তাহলে পরিণত শুক্রাণু যদি দেখি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা রাইবোজোম পাবো না। এবার আমরা বলছি রাইবোজোমের লোকেশন দেখলাম বা আমাদের কোথায় পাওয়া যায় সেটা দেখলাম, কিন্তু এক্সাক্ট কোথায় থাকে সেটা যদি দেখা যায় তাহলে এটা সাইটোপ্লাজমের ফ্রি কন্ডিশনে থাকতে পারে অথবা কোনো মেমব্রেনের সঙ্গে বাউন্ড কন্ডিশনে থাকতে পারে। তাহলে সেই হিসেবে যদি দেখা যায় একটা হচ্ছে আমাদের ফ্রি রাইবোজোম, একটা হচ্ছে আমরা পাবো বাউন্ড রাইবোজোম। তাহলে একটা ফ্রি রাইবোজোম একটা বাউন্ড রাইবোজোম। তাহলে ফ্রি রাইবোজোম কি? যে ক্ষেত্রে রাইবোজোমটা সাইটোপ্লাজমে ফ্রি কন্ডিশনে থাকবে, তাহলে যখন সাইটোপ্লাজমে থাকছে তাহলে কোথায় ইন সাইটোপ্লাজম যখন আমরা দেখব তাহলে সেক্ষেত্রে ফ্রি কন্ডিশনে আছে। কিন্তু যখন অ্যাটাচ অন মেমব্রেন হবে, অ্যাটাচড অন মেমব্রেন, লাইক কোন কোন মেমব্রেন হতে পারে? ইয়ার অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে যদি আমাদের অ্যাটাচড অন কোন কোন ইয়ার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি আমরা দেখি তাহলে সেখানে থাকবে তার গায়ে আমরা রাইবোজোম অ্যাটাচ হতে দেখেছি, একই সঙ্গে নিউক্লিয়ার পর্দার গায়েও অ্যাটাচ কন্ডিশনে থাকতে পারে। তাহলে আমরা যদি দেখি দুটো কন্ডিশন, তাহলে একটা হচ্ছে ফ্রি কন্ডিশনে থাকতে পারে, একটা হচ্ছে অ্যাটাচড কন্ডিশনে থাকতে পারে। তাহলে ওই জন্য ফ্রি রাইবোজোম একটা বাউন্ড রাইবোজোম বলা হয়েছে। এবার যদি আমরা প্রোক্যারিওটের ক্ষেত্রে বলি তাহলে প্রোক্যারিওটদের শুধু কি হবে? তাহলে আমাদের এটা কোথায় দেখা যাবে? তাহলে আমরা এখানে বলবো কি প্রোক্যারিওটদের ক্যারিওটদের ফ্রি রাইবোজোম দেখা যাবে। হলো, আর কাদের দেখা যাবে? ইউক্যারিওটদের দেখা যাবে। ব্যাপারটা কি? প্রোক্যারিওটদের ক্ষেত্রে শুধুমাত্র সাইটোপ্লাজমটা থাকে, তার মধ্যে কোনো নিউক্লিয়াস বা আদার্স কোনো অর্গানিজম নেই, তাহলে তাদের রাইবোজোম সাইটোপ্লাজম ফ্রি কন্ডিশনে থাকতেই হবে। তাহলে শুধু ফ্রি রাইবোজোম কাদের দেখা যাচ্ছে? অনলি ফ্রি রাইবোজোম কাদের দেখা যায়? আমাদের প্রোক্যারিওটদের। কিন্তু ইউক্যারিওটদের আমরা সাইটোপ্লাজমও দেখতে পাই, আবার অর্গানেলসের গায়েও দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখানে एग्जांपल কার্ড দেব ইউক্যারিওট। তাহলে আমরা দুটো জায়গায় ইউক্যারিওট লিখেছি, মানে ক্লিয়ার হয়ে গেল যে আমাদের ইউক্যারিওটদের ক্ষেত্রে সাইটোপ্লাজমে যে রাইবোজোমটা থাকবে সেটা ফ্রি রাইবোজোম এবং মেমব্রেনের গায়ে যে রাইবোজোমটা থাকবে সেটা হচ্ছে বাউন্ড রাইবোজোম। কিন্তু প্রোক্যারিওটদের যেহেতু শুধু সাইটোপ্লাজম থাকে, কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার থাকে না, তাহলে তাদের রাইবোজোম ফ্রি হবে। তাহলে আমরা প্রোক্যারিওটদের শুধু ফ্রি রাইবোজোম দেখব, কিন্তু ইউক্যারিওটদের ফ্রি রাইবোজোম প্লাস বাউন্ড রাইবোজোম দুটোই আমরা দেখতে পাবো। এবার যদি আমরা দেখি যে এর টাইপসে যাই, টাইপসে চলে যাই, তাহলে টাইপস যদি দেখি মেইনলি দুটো টাইপস, এটাকে দুটো টাইপস আমরা দেখব। একটা হচ্ছে আমাদের 70s টাইপস, 70s, এন্ড একটা হচ্ছে 80s। তাহলে 70s কোথায় দেখা যাবে? 70s আমরা দেখব কোথায়? প্রোক্যারিওট। এন্ড 80s যদি আমরা দেখি তাহলে কোথায় দেখব? তাহলে আমরা বলতে পারি প্রোক্যারিওটদের ক্ষেত্রে 70s টাইপের রাইবোজোম দেখা যাবে, ইউক্যারিওটদের 80s টাইপের রাইবোজোম দেখা যাবে। তাহলে এটা আর কোথায় দেখা যাবে? আমরা যদি দেখি অর্গানেলসে, অর্গানেলস, তাহলে কোন কোন অর্গানেলস বলা হয়েছিল? মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডে যেহেতু রাইবোজোম দেখা যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে তাহলে আমরা এখানে কোন কোন অর্গানেলস বলছি? তাহলে একটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিড। তাহলে এদের রাইবোজোম কত টাইপের? 70s টাইপের। তাহলে এখানে এস যেটা বলা হচ্ছে, এসটা কি? তাহলে এসটা যদি আমরা দেখি, এস হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, মানে থিতিয়ে পড়ার বা সেডিমেন্টেড হওয়ার যে রেট বা হার সেটাকে বলা হয়েছে। অথবা এটাকে আমরা বলতে পারি সোয়েলবার্গ কনস্ট্যান্ট বা ইউনিটও বলতে পারি কনস্ট্যান্ট। তাহলে দুই রকমই বলতে পারি একই জিনিস। তাহলে এসটা কি রিপ্রেজেন্ট করছে? তাহলে আমরা এরপরে স্ট্রাকচারে গিয়ে দেখব যে দুটো করে সাবনেট থাকে, একটা লার্জ একটা স্মল সাবনেট থাকবে। তাহলে যখন দুটো সাবনেট একসঙ্গে বাউন্ড কানেকশনে থাকছে, তাহলে আমরা যদি এখানটাতে দেখাই রাইবোজোমটা এখানে কি আছে? একটা লার্জ সাবনেট একটা স্মল সাবনেট বাউন্ড কানেকশনে রয়েছে, আর এখানে একটা লার্জ সাবনেট একটা স্মল সাবনেট বাউন্ড কানেকশনে রয়েছে। তাহলে যখন এই ক্ষেত্রে আমরা সেডিমেন্টেশন করছি তখন সেই রেটটা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা সেই থিতিয়ে পড়ার হারটা কি থাকছে? তাহলে একটা 70 হয়, একটা 80, দুটো সাবনেট যখন একসঙ্গে থাকছে। এবার যখন এদেরকে আমরা সেপারেট করে দেবো, তাহলে একটা স্মল একটা লার্জ সাবনেট সেপারেট হয়ে যাবে, তখন আমরা যখন সেডিমেন্ট করব, তাহলে এখানে টাইপস একটু বলেই দিই। তাহলে এখানে আমাদের
এখন কি হয়, একটা 30s, একটা হচ্ছে আমাদের 50s। এখানে যদি আমরা দেখি একটা হচ্ছে আমাদের 40s, একটা হচ্ছে আমাদের 60s। তাহলে এই যে দুটো সাব ইউনিট সেপারেটলি যখন সেডিমেন্টেশন করা হবে তখন কিন্তু তাদের তৃতীয় পড়ার বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টটা ডিফারেন্ট হবে। তার মানে এই ছোটটা শুধুমাত্র ডিফারেন্ট ভাবে বা সেপারেটলি করা হলে 30 তে, এটা 50 তে সেডিমেন্ট হচ্ছে। আর এখানে আমরা যদি দেখি একটা 60 একটা 40 তে, সেই জন্য এটা যোগ করে কিন্তু আমরা মানটা বার করব না। তাহলে এটা কি কি মানে কি হারে তৃতীয় পড়ছে সেটাকে বোঝানো হয়। তাহলে এস মানে হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, তাহলে যোগফল নয়। তাহলে 70 যেমন দুটো সামনে একসঙ্গে থাকছে প্রোকারিওটের ক্ষেত্রে বা আমাদের মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের ক্ষেত্রে যে রাইবোজোম, তারা একসঙ্গে 70 তে সেডিমেন্টেড হয় এবং এরা 80 তে হয়। দুটোকে সেপারেট করে দিলে সাবইউনিট গুলোকে, তখন ছোট ওটা এর ক্ষেত্রে 30 তে, এর ক্ষেত্রে 40 তে, এখানে 50 তে, এখানে 60 তে। সেজন্য আমরা সাবইউনিট গুলোকে আবার লার্জ স্মল সাবইউনিটে ভাগ করছি। তাহলে সেই ক্ষেত্রে এই যে 60s 40s 30s 50s যাই বলছে সবই হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট অনুযায়ী। তাহলে এই হলো আমাদের বেসিক কনসেপ্ট অ্যাবাউট রাইবোজোম। এরপরে আমরা তাহলে স্ট্রাকচারে চলে যাব। তাহলে স্ট্রাকচার অফ রাইবোজোম। তাহলে স্ট্রাকচার যদি দেখি মেইনলি দুটো পার্ট নিয়ে তৈরি। তাহলে এখানে দুটো পার্ট আমরা দেখব, একটা হচ্ছে আমাদের দুটো সাব ইউনিট আমরা দেখব। তাহলে এখানে কি দেখব, সাব ইউনিট। তাহলে একটা আমাদের হচ্ছে লার্জ সাব ইউনিট, লার্জ সাব ইউনিট, এবং সেটাকে আমরা এলএসইউ লিখতে পারি। আর একটা হচ্ছে আমাদের স্মল সাব ইউনিট, স্মল সাব ইউনিট। তাহলে দুটো সাব ইউনিট দ্বারা আমাদের রাইবোজোমটা ফরমেশন, সেটা প্রোক্যারিওট হোক বা ইউক্যারিওট। তাহলে সেখানে লার্জ সাব ইউনিট বা স্মল সাব ইউনিটের টাইপসটা আলাদা, 60 40 বা 30 50 হবে। তাহলে এই ক্ষেত্রে দুটো সাব ইউনিট দ্বারা আমাদের রাইবোজোমটা ফরমেশন হয়েছে। এবার তাহলে আমরা সেই সাব ইউনিটগুলোর যদি একটু গঠনটা দেখে নিই কেমন হয়। তাহলে কয়েক কি পার্ট থাকবে যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে কি পার্ট দেখব। তাহলে একটা হচ্ছে প্রোট্রুবারেন্স থাকবে, সেন্ট্রাল প্রোট্রুবারেন্স থাকবে। তারপরে যদি দেখা যায় একটা স্টপ পার্ট থাকবে, একটা রিজ পার্ট থাকবে, রিজ। আর এখানে যদি দেখা যায় তাহলে আমরা একটা হেড পার্ট পাবো, একটা বেস পার্ট থাকবে, একটা আমাদের যদি দেখা যায় ক্লেফট পার্ট আমরা পাবো, আর একটা আমরা পাবো প্ল্যাটফর্ম। যদি ডায়াগ্রামটা দেখা যায় কেমন হবে, তাহলে এরকম হবে যে, তাহলে এটা হচ্ছে আমাদের স্টক, তারপরে সেন্টার একটা প্রোট্রুবারেন্স থাকবে, তারপরে এখানে এরকম রিজ থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের লার্জ সাব ইউনিট, এটা হচ্ছে আমাদের লার্জ সাব ইউনিট, সেটা প্রোক্যারিওট বা ইউক্যারিওট যেটাই হোক। তাহলে আমরা কি কি পার্ট পেলাম, তাহলে এটা হচ্ছে আমাদের স্টক, এটা হচ্ছে আমাদের প্রোট্রুবারেন্স, এন্ড এটা যদি আমরা দেখি তাহলে রিজ। তাহলে এবার একটা পার্ট নিয়ে তৈরি। এখানে যদি আমরা দেখাই তাহলে স্মল সাব ইউনিটটা কেমন, স্মল সাব ইউনিট যদি দেখা যায় তাহলে এরকম হবে। তাহলে এখানে যে পার্টটা আমরা দেখছি তাহলে এটাকে বলা হচ্ছে হেড পার্ট, এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, এটাকে বলা হচ্ছে বেস। এটা একটু ন্যারো করে দিই, বেস। এবং এই যে পার্টটা আমরা দেখছি, এই যে গ্যাপ, তাহলে এটাকে বলা হচ্ছে মানে একটা খাঁজ তৈরি হয়। এরকম আমরা যে আঙুলে এখানে দেখি, তাহলে এখানে যেমন খাঁজ আছে, এই খাঁজটাকে বলা হচ্ছে ক্লেফট। তাহলে এখানে কি থাকছে, ক্লেফট। তাহলে এই কয়েকটা পার্ট থাকে আমাদের রাইবোজোমের স্মল এবং লার্জ সাব ইউনিটের। কিন্তু আমরা নরমালি যখন দেখাই রাউন্ড বা ওভাল শেপে দেখে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে গঠনটাকে দেখাই না। তাহলে এখানে এই পার্টগুলো থাকে, কিন্তু যখন আমরা দেখাবো আমাদের সুবিধার জন্য আমরা সেটাকে নরমালি ওভাল শেপ করে দেখিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ লার্জ সাব ইউনিট, একটা স্মল সাব ইউনিট। তাহলে লার্জ সাব ইউনিট যদি দেখা যায় তাহলে এটা কি করে, attached on মেমব্রেন। তাহলে আমাদের লার্জ সাব ইউনিটটা কি হয়, মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ করে থাকে। তাহলে আমাদের রাইবোজোম যেটা বলছিলাম বাউন্ড কন্ডিশনে থাকে, আসলে রাইবোজোম বাউন্ড সম্পূর্ণ করে থাকে না, রাইবোজোমের লার্জ সাব ইউনিট যেটা সেটা বাউন্ড করে থাকে। প্রোক্যারিওটদের বাউন্ড করার কোনো প্রশ্ন আসছে না। তাহলে ইউক্যারিওটদের ক্ষেত্রে শুধু বাউন্ড করবে যেহেতু এদের মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার আছে।
তাহলে সেটা এয়ার হতে পারে বা নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে সেখানে লার্জ সাবইউনিটটাই মেইনলি অ্যাটাচ কন্ডিশনে থাকে। যখন প্রোটিন সিনথেসিসের দরকার হবে তখন লার্জ এবং স্মল সাবইউনিটটা একসঙ্গে এসে বাউন্ড করবে। তাহলে আমরা সেই জন্য এখানে অ্যাটাচ অন মেমব্রেন লিখলাম। তাহলে আমরা যদি দেখাই যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন যদি হয় বা আমাদের ইয়ার মেমব্রেন বা আমরা নিউক্লিয়ার মেমব্রেনই দেখাচ্ছি, তাহলে এটা যদি আমাদের নিউক্লিয়ার মেমব্রেন হয় তাহলে এখান থেকে আমরা দেখেছি কি ফরমেশন হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইভাবে আমরা দেখি, এবং এর গায়ে কি যুক্ত থাকে, আমাদের রাইবোজোম যুক্ত থাকে। তাহলে প্রকৃতপক্ষে যে বাউন্ড রাইবোজোমের কথা বলছি, তাহলে এইগুলো সেই বাউন্ড রাইবোজোম। কিন্তু এই বাউন্ড রাইবোজোম যেটা দেখিয়েছি সেটা কে আসলে লার্জ সাবইউনিটটা কিন্তু এখানে বাউন্ড করে থাকে। তাহলে লার্জ সাবইউনিট, তাহলে আমরা এবারে যদি এটাকে একটু ম্যাগনিফাই করে দেখাই আমাদের ডায়াগ্রামটাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ইয়ার এর মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, তাহলে এটা হচ্ছে সেই মেমব্রেন। এবার এখানে রাইবোজোম যেটা যুক্ত আছে, আমরা একটাকে একটু বড় করে দেখাই, যেখানে রাইবোজোম যেটা যুক্ত থাকে আমাদের লার্জ সাবইউনিট, কে যুক্ত থাকে, লার্জ সাবইউনিট। তাহলে লার্জ সাবইউনিটটাকে আমরা যুক্ত করে দিলাম। লার্জ সাবইউনিটটা এখানে যখন যুক্ত থাকে তাহলে এখানে একটা প্রোটিনের সাহায্যে সে যুক্ত থাকে, এখানে একটা প্রোটিনের সাহায্যে সে ইয়ার এর পর্দার সঙ্গে বা নিউক্লিয় পর্দার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে। তাহলে বাউন্ড যখন হবে তাহলে এখানে একটা প্রোটিন হেল্প করে, সেই প্রোটিনটা হচ্ছে আমাদের এই রেড কালার দিয়ে যেটা দেখানো সেটা হচ্ছে রাইবোফোরিন, রাইবোফোরিন প্রোটিন। তাহলে রাইবোফোরিন প্রোটিনের সাহায্যে রাইবোজোম লার্জ সাবইউনিটগুলো মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকছে। এবার লার্জ সাবইউনিটে যদি আমরা দেখি, লার্জ সাবইউনিটের এই শেপগুলো যেমন বলা আছে তেমন আছে, একই সঙ্গে আমরা সেন্টারে একটা ডিপ্রেশন দেখতে পাবো। সেই ডিপ্রেশনটা যদি দেখা যায় তাহলে কেমন হবে, তাহলে ডিপ্রেশনটা আমরা এইভাবে দেখাচ্ছি। তাহলে এখানে একটা কি থাকে, ডিপ্রেশন। তাহলে যে ডিপ্রেশনটা তৈরি হলো এটাকে আমরা বলছি টানেল আর চ্যানেল। তাহলে একটা টানেল থাকে, তার মানে আমরা লাস্ট মিনিট যদি দেখি তাহলে ভিতর দিয়ে আমরা এরকম একটা যদি পাইপ লাইন করে দিই তাহলে সেক্ষেত্রে একটা টানেল বা চ্যানেল তৈরি হচ্ছে, ঠিক তেমন থাকবে। এবং সেটাকে কোথায় কানেক্টেড হচ্ছে, আমাদের ইয়ার এর সিস্টানি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সিস্টানি তার সঙ্গে কানেক্টেড। কারণ কি, যখন প্রোটিন সিনথেসিস হবে তাহলে এর উপরে কে বাউন্ড করে, তাহলে আমাদের লার্জ সাবইউনিট, তার সঙ্গে কে এসে যুক্ত হবে, আমাদের স্মল সাবইউনিট এসে যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্মল সাবইউনিট আর এটা হচ্ছে আমাদের লার্জ সাবইউনিট। তাহলে দুটো বাউন্ড করলে প্রোটিন তৈরি হবে। তাহলে প্রোটিন যখন তৈরি হবে, সে প্রোটিনটা তৈরি হলো যেটা, তাহলে সেটা কি করতে হবে, তাহলে এই প্রোটিন চেইন তৈরি হচ্ছে, তাহলে এই প্রোটিনের চেইনটা কোথায় গিয়ে পড়বে, ইয়ার এর সিস্টানির মধ্যে গিয়ে পড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের সিস্টানি। তাহলে ইয়ার এর যে সিস্টানি তার ভিতরে গিয়ে পড়বে। আমরা জানি জি ইয়ার এর সিস্টেম আছে, তারপর সেটা গলগি বডি, লাইসোম, ইয়ার কানেক্টেড হয়ে তাহলে সেটা তার মতন সিক্রেশন করবে। তাহলে এখানে যেটা দেখলাম যে আমাদের লার্জ সাবইউনিট যেটা, সেটাই মেইনলি রাইবোজোমের সঙ্গে মানে আমাদের ইয়ার এর পর্দার সঙ্গে বা নিউক্লিয় পর্দার সঙ্গে বাউন্ড কন্ডিশনে থাকবে থ্রু দ্য হেল্প অফ রাইবোফোরিন প্রোটিন। এবং সেখানে যদি দেখা যায় মাঝখানে আবার একটা টানেল আছে, সেই টানেলটা কি কাজে লাগে, যখন পলিপেপটাইড চেইন বা প্রোটিন তৈরি হবে সেই প্রোটিনটা যাতে সিস্টানির মধ্যে এন্ট্রি করতে পারে, সেই জন্য এখানে সেই টানেলটা থাকছে। এবার আমরা দেখি যে লার্জ সাবইউনিট আরো কয়েকটা সাইট আছে। লার্জ সাবইউনিট যদি দেখা যায় তাহলে সেখানে আমরা টানেল দেখলাম। এবার সিম্পলি যদি দেখা যায় যে সেখানে আমরা কয়েকটা সাইট দেখতে পাবো, অবশ্যই প্রোটিনের তৈরি। তাহলে আমরা একটা বললাম এ সাইট, একটা পি সাইট, একটা ই সাইট। উপরটাতে আমরা স্মল সাবইউনিটটাকে দেখিয়ে দিলাম। তাহলে উপরটাতে আমরা স্মল সাবইউনিটটাকে দেখিয়ে দিলাম। তাহলে লার্জ সাবইউনিটের তিনটে সাইডের কথা বলা হয়েছে এবং তারা প্রোটিন দ্বারা ফরমেশন হয়েছে। তাহলে এই প্রত্যেকটার কাজ কি, তাহলে আমরা যদি এ সাইড দেখি, এ হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট, আর এটাকে আমরা বলতে পারি অ্যাকসেপ্টর সাইট। তাহলে যখন প্রোটিন সিনথেসিস হবে তখন অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিয়ে টিআরএনএ এ সাইডে আসে। আমরা ফাংশনের সময় এই ব্যাপারটা দেখাবো। তারপরে যদি দেখি পি সাইড, যদি দেখা যায় পি সাইড কি ফাংশন করছে, পেপটাইডাল সাইট, পেপটাইডাল সাইট। তাহলে এখানে কি হবে, অ্যামাইনো অ্যাসিড গুলো নিয়ে টিআরএনএ আসবে এ সাইডে। তাহলে এখানে কি নিয়ে আসছে, অ্যামাইনো অ্যাসিডের 1 নিয়ে এলো, আবার এখানে 2 নিয়ে এলো, এখানে অ্যামাইনো অ্যাসিড 1 আছে। তাহলে এদের মধ্যে কি হবে, পেপটাইড বন্ড তৈরি হবে। তাহলে সেই পেপটাইড বন্ড তৈরি হবে কোন সাইডে এলে, পি সাইডে এলে। তাহলে সেই পি সাইডে যে প্রোটিনটা আছে সে রিঅ্যাকশন করাচ্ছে বা এনজাইমেটিক অ্যাক্টিভিটি দেখে কি করছে, পেপটাইড বন্ডটা তৈরি করছে। এবং অ্যামাইনো অ্যাসিডগুলোকে দিয়ে টিআরএনএ এখান থেকে কি হবে, কে বেরিয়ে চলে যাবে, টিআরএনএ। তাহলে এখানে টিআরএনএ কি নিয়ে আসছে,
টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে এ সাইডে, পি সাইডে পেপটাইড বন্ড ফর্মেশন করছে সেই অ্যামাইনো অ্যাসিড গুলো পর পর, তাহলে এখানে কি হবে অ্যামাইনো অ্যাসিডের কি বেরিয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড এন, তার মানে অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হবে। এই যে চেইনটা তৈরি হচ্ছে এই চেইনটাই তাহলে এই টানেলের মধ্যে দিয়ে কোথায় চলে যাবে সিস্টার নিতে যাবে। তাহলে এবারে ই সাইড দিয়ে সেই টিআরএনটা অ্যামাইনো অ্যাসিডকে দেওয়ার পর বেরিয়ে চলে যাবে, ওই জন্য তিনটে সাইড থাকে। তাহলে আমরা আরেকটা সাইড কি বলবো ই সাইড, তাহলে ই ফল হচ্ছে এক্সিট। তাহলে এক্সিট সাইড দিয়ে টিআরএনএ গুলো অ্যামাইনো অ্যাসিড গুলোকে রিলিজ করে দিয়ে সেখান থেকে চলে যায়। তাহলে এই হচ্ছে রাইবোজোমের লার্জ সাবইউনিটের তিনটে সাইডের কথা বলা হলো। তাহলে এখানে রাইবোজোমের লার্জ সাবইউনিটের সম্পর্কে বেশ কয়েকটি মানে ইম্পর্টেন্ট তথ্য আছে। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাটাচ হয়ে থাকে শুধু এই পার্টটাই, এবং সেটা রাইবোজোম প্রোটিনের সঙ্গে অ্যাটাচ হবে। তার পার্টগুলো বলা আছে একই সঙ্গে সেখানে টানেল পার্ট থাকে, একই সঙ্গে আমরা বললাম এখানে প্রোটিনের তৈরি সাইড থাকে, একটা এ সাইড যেখানে অ্যামাইনো অ্যাসিড গুলো অ্যাকসেপ্ট হবে, একটা পি সাইড যেখানে পেপটাইড বন্ড ফর্মেশন হবে, অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে একটা ই সাইড যেখানে অ্যামাইনো অ্যাসিড দেওয়ার পরে টিআরএনএ গুলো সেখান থেকে রিমুভ হয়ে যাবে। এবার যদি আমরা স্মল সাবইউনিট সম্পর্কে দেখাই, তাহলে আমাদের স্মল সাবইউনিট যেটা বলছিলাম তাহলে সেটাকে আমরা এইভাবে দেখালাম। তাহলে স্মল সাবইউনিটে যদি দেখা যায় এখানে একটা এরকম সাইড থাকে, এটাকে বলা হয়েছে এমআরএনএ, তাহলে এটা হচ্ছে আমাদের এসএসইউ স্মল সাবইউনিট। এটা প্রোক্যারিওট ইউক্যারিওট দুটোর ক্ষেত্রে একই রকম। তাহলে এমআরএনএ বাইন্ডিং সাইট, তাহলে এখানে এমআরএনএ বাইন্ডিং সাইট থাকে, অর্থাৎ এখানটাতে কে বাইন্ড করবে এইভাবে যদি আমরা দেখাই, তাহলে এমআরএনএ এইভাবে যাচ্ছে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে তার মধ্যে মুভ করার জন্য অনেকটা সেই রোপের মতন ফাংশন করবে। তাহলে এখানে সেই এমআরএনএ বাইন্ডিং সাইট থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের এমআরএনএ। তাহলে এই গেল আমাদের লার্জ এবং স্মল সাবইউনিটের কথা। এবার যদি আমরা দেখি এই দুটো সাবইউনিট একসঙ্গে অ্যাসেম্বল হবে, মানে এই দুটো কম্বাইন করবে, তাহলে আমরা কি দেখবো অ্যাসেম্বলি। তাহলে দুটো সাবইউনিটের অ্যাসেম্বলি যদি দেখা যায়, তাহলে আমাদের লার্জ সাবইউনিটে অ্যাটাচ কন্ডিশনে থাকছে, ইউক্যারিওটে যদি দেখা যায় স্মল এসে বাইন্ড করছে, আর প্রোক্যারিওটের ক্ষেত্রে লার্জ বল স্মল সবই সাইড বলে থাকবে, তার প্রয়োজনে প্রোটিন সিনথেসিস যখন সময় হয় তখন বাইন্ড করবে। তাহলে এবারে প্রোক্যারিওটের ক্ষেত্রে যে প্রোটিনটা তৈরি হবে সেটা সাইটোপ্লাজমেই পড়বে, কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে যে প্রোটিনটা তৈরি হবে সেটা কোথায় গিয়ে পড়ছে ইআরএস সিস্টেমের মধ্যে, এটাই যা ডিফারেন্স। এবারে আমরা এখানে অ্যাসেম্বলি যেটা বলছি যে লার্জ সাবইউনিট এবং স্মল সাবইউনিট বাইন্ড করবে, তাহলে আমরা এখানে স্মল দেখালাম স্মল সাবইউনিট, এটা হচ্ছে আমাদের লার্জ সাবইউনিট। তাহলে নরমালি এই সাবইউনিট গুলো বাইন্ড করে থাকে না, যখন প্রোটিন সিনথেসিসের দরকার হবে তাহলে এই দুটো সাবইউনিট বাইন্ড করে কি হবে আমাদের এখানে কমপ্লিট রাইবোজোম ফর্মেশন করবে, সেটা 70s হতে পারে অথবা 80s, সেটা ডিপেন্ড করছে যে কোন কোন সাবইউনিট এখানে বাইন্ড করছে বা এটা প্রোক্যারিওট না ইউক্যারিওটের ক্ষেত্রে ঘটছে। তাহলে এই দুটো সাবইউনিট বাইন্ড করে গেল, তাহলে এটা মানে আমরা লিখলাম যে 30s, এখানে লিখলাম 50s, তার মানে এটা প্রোক্যারিওট বোঝাচ্ছে। যদি আমি এখানে 40 আর 60 লিখতাম তাহলে আমাদের ইউক্যারিওটকে রিপ্রেজেন্ট করতো। তাহলে এই যে ফর্মেশন হলো, এই ফর্মেশনের জন্য আমাদের কি দরকার ম্যাগনেসিয়াম আয়ন, তাহলে এটার জন্য আমাদের কি দরকার ম্যাগনেসিয়াম আয়নের দরকার। কনসেন্ট্রেটটি কত হতে হবে 0.001 মোলার। তাহলে ঠিক এই কনসেন্ট্রেশনই যদি হয় তাহলে সাবইউনিট দুটো কম্বাইন করবে, করে এখানে অ্যাসেম্বলি হবে বা কমপ্লিট রাইবোজোম তৈরি করবে, সেটা প্রোক্যারিওট বলো বা ইউক্যারিওট। তাহলে জাস্ট এই কনসেন্ট্রেশনেই কিন্তু তারা বাইন্ড করবে, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি। এবারে যদি কনসেন্ট্রেশনটা কম হয় তাহলে এই দুটো সাবইউনিট বাইন্ড করবে না, এবার যদি বেশি হয়ে যায় কনসেন্ট্রেশন যদি মোর দ্যান 0.001 মোলার হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এটা যদি মোর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, তাহলে এরকম রাইবোজোম তারা পাশাপাশি ডাইমার তৈরি করে দেবে। তাহলে এখানে দেখছি যে একটা রাইবোজোম তাহলে এটা কি তৈরি করলো ডাইমার ফর্মেশন করবে। তাহলে যদি মোর দ্যান দিস কনসেন্ট্রেশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রাইবোজোম গুলো ডাইমার ফর্মেশন করবে। আর একটা বিষয় যদি আমরা দেখি যে আমাদের রাইবোজোম যেটা থাকে, তাহলে আমরা এখানে একটা এমআরএনএ দেখালাম এমআরএনএ, তাহলে এই রাইবোজোমের সঙ্গে যদি মোর দ্যান 1 অসংখ্য রাইবোজোম এভাবে বাইন্ড করে যায় তাহলে সেটাকে আমরা বলি পলিজোম পলিজোম or পলিরাইবোজোম পলিরাইবোজোম। তাহলে এটাকে পলিজোম বা পলিরাইবোজোম বলা হয়। তাহলে আমরা এখানে দেখলাম স্ট্রাকচারের মধ্যে দুটো সাবইউনিট দ্বারা তৈরি হবে, সেটা প্রোক্যারিওট ইউক্যারিওট। তাহলে সেখানে প্রোটোবেস স্টক ডিশ থাকবে, এখানে হেড বেস প্লেট প্ল্যাটফর্ম থাকবে,
লার্জ সাবইউনিটের আমরা দুটো শেপ দেখিয়েছি ডায়াগ্রামেটিক। তারপরে দেখলাম যে লার্জ সাবইউনিটটাই আমাদের মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে এবং কি দ্বারা অ্যাটাচ হবে, রাইবোফোরিন প্রোটিন দ্বারা অ্যাটাচ হবে। এবং যখন প্রোটিন তৈরি হবে সেই প্রোটিনটা যাতে সিস্টার্নের মধ্যে এন্ট্রি করতে পারে, কারণ সেই সিস্টার্নের সঙ্গে তো ইয়ারের যে সিস্টার্নি বা পর্দা তার সঙ্গেই বাইন্ড করে আছে সেই লার্জ সাবইউনিটটা, তাহলে সেখানে একটা টানেল পার্ট থাকবে, সেই টানেলটাই প্রোটিনটাকে ভিতরে এন্ট্রি করাতে সহযোগিতা করবে। তারপরে লার্জ সাবইউনিটে আরো তিনটে বিষয় আমরা দেখলাম যে এখানে প্রোটিনের তৈরি সাইট থাকে, অর্থাৎ এর এনজাইমেটিক অ্যাক্টিভিটি দেখাবে। এখানে টিআরএনএ গুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে এই সাইডে আসবে, টি সাইডে এসে সেই অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ড তৈরি হবে, এই সাইড দিয়ে টিআরএনএ গুলো অ্যামিনো অ্যাসিডকে রেখে খালি হাতে চলে যাবে। তাহলে এখানে অ্যামিনো অ্যাসিড চেইন তৈরি হচ্ছে, তাহলে ওই জন্য অ্যামিনো অ্যাসিড সাইট বা অ্যাক্সেপ্টর সাইট, পেপটাইড সাইট, ই সাইট বলা হয়েছে। তারপরে যদি দেখা যায় যে স্মল সাবইউনিটে এমআরএনএ বাইন্ডিং সাইট থাকবে, তাহলে এমআরএনএ এর উপরে যে কোডনটা লেখা থাকে সেটাই রাইবোজোম পড়ে বা রিড করে সেই হিসেবে অ্যামিনো অ্যাসিড দিয়ে চেইনটা তৈরি করবে। সেই জন্য এখানে এমআরএনএ বাইন্ড করা জরুরি, ফলে এমআরএনএ বাইন্ড করে স্মল সাবইউনিটের সঙ্গে। এবারে এই দুটো সাবইউনিট অ্যাসেম্বলি হলেই প্রোটিন সিনথেসিস হবে। তাহলে যখন অ্যাসেম্বলি হচ্ছে তখন কনসেন্ট্রেশন কি হতে হবে, 0.001 মোলার ম্যাগনেসিয়ামে, তখন এই দুটো বাইন্ড করে যাবে। এবার যদি কনসেন্ট্রেশন কম হয় বাইন্ড করবে না, যদি বেশি হয় তাহলে ডাইমার ফর্মেশন করবে। আর দেখা যায় যে কখনো কখনো আমাদের এমআরএনএ এর সঙ্গে মোর দ্যান 1 রাইবোজোম বাইন্ড করে যে গঠন তৈরি করে সেটাকে পলিজোম বা পলি রাইবোজোম বলা হয়েছে। তাহলে এই গেল আমাদের রাইবোজোমের স্ট্রাকচার সম্পর্কিত ইনফরমেশন। এবার আমরা দেখব এদের যে স্ট্রাকচার বলা হলো লার্জ এবং স্মল সাবইউনিটের কথা, তাহলে এরা আসলে কি দ্বারা তৈরি হয়েছে সেই বিষয়টা আমরা দেখব। তাহলে আমরা রাইবোজোমের মরফোলজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে দেখলাম এবং তার লার্জ এবং স্মল সাবইউনিটের কেমন দেখতে হবে বা তার কি কি পার্ট থাকবে এবং লার্জ সাবইউনিটের বিভিন্ন সাইডের কথা বলা হয়েছে। এবার আমরা দেখব যে আসলে রাইবোজোমের মেন স্ট্রাকচার কম্পোনেন্টস কি। তাহলে সেটা যদি দেখা যায় তাহলে আমাদের রাইবোজোম মেইনলি ফর্মেশন হয় রাইবো নিউক্লিওপ্রোটিন দ্বারা। রাইবো নিউক্লিওপ্রোটিন, রাইবো means রাইবোনিউক্লিক অ্যাসিড and protein means protein, তাহলে রাইবোনিউক্লিওপ্রোটিন মানে রাইবোনিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন কম্বাইন করে তৈরি করে আমাদের রাইবোজোম। তার মানে এখানে আমরা দুটো পার্ট পাবো, রাইবোনিউক্লিওপ্রোটিন যেহেতু বলেছি তাহলে এখানে আমাদের দুটো পার্ট পাবো, একটা হচ্ছে আমাদের আরআরএনএ, একটা হচ্ছে প্রোটিন। তাহলে দুটো পার্ট আমাদের কম্বাইন করে তৈরি করে রাইবোনিউক্লিওপ্রোটিন বা রাইবোজোম। তাহলে আরআরএনএ হচ্ছে নেগেটিভলি চার্জড, কারণ হচ্ছে এর মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে সেই জন্য নেগেটিভলি চার্জ হয়। আর এটা হচ্ছে পজিটিভলি চার্জড। কারণটা যদি আমরা দেখি তাহলে এর মধ্যে আমাদের বেসিক অ্যামিনো অ্যাসিড থাকে, তার কারণে এটা পজিটিভলি চার্জ। তাহলে পজিটিভ নেগেটিভ চার্জ হওয়ার কারণে এরা কম্বাইন করে রাইবোনিউক্লিওপ্রোটিন বা আমাদের রাইবোজোম তৈরি করে। আর আরেকটা জিনিস যেটা আমাদের আরআরএনএ যেটা বলছি, তাহলে সেটা কোথা থেকে তৈরি হবে, আমরা আরডিএনএ দেখব। তাহলে আরডিএনএ কোথায় আছে, নিউক্লিওলাসে, তাহলে সেই আরডিএনএ থেকে কি তৈরি হয়, আরএনএ। তাহলে সে যখন প্রোটিনের সঙ্গে কম্বাইন করে তখন এখান থেকে তৈরি হয় রাইবোজোমাল সাবইউনিট। তারপরে রাইবোজোমাল সাবইউনিট গুলো তার স্মল সাবইউনিট এবং লার্জ সাবইউনিট কম্বাইন করবে কিসের সাহায্যে, তাহলে সেই ম্যাগনেসিয়াম আয়নের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে তাহলে কম্বাইন করে। তাহলে প্রথমে সাবইউনিট গুলো ফর্মেশন হয়, তারপর তারা কম্বাইন করে কমপ্লিট রাইবোজোম তৈরি করে। তাহলে কোথা থেকে তৈরি হবে, আরডিএনএ। তাহলে আরডিএনএ টা কোথায় হচ্ছে সংশ্লেষ, মানে আরডিএনএ নিউক্লিওলাসে যেটা রয়েছে সেখান থেকে আমাদের আরআরএনএ সিনথেসিসটা হবে। তাহলে এটাকে মেইনলি কিন্তু আমরা বলি যে এনওআর অঞ্চল, অর্থাৎ নিউক্লিওলার অর্গানিজের রিজন যেটা আছে সেখানে যে ডিএনএ টা থাকে তাকে বলা হয় আরডিএনএ। সেই ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয় তাকে বলা হয় আরআরএনএ। সেটাই প্রোটিনের সঙ্গে কম্বাইন করবে, এটা নেগেটিভলি চার্জ এটা পজিটিভলি চার্জ, যেটা তৈরি করে রাইবোজোমাল সাবইউনিট। তাহলে এই সাবইউনিট গুলো এবারে যখন কম্বাইন করে তখন সেটা কমপ্লিট কি তৈরি করবে, রাইবোজোম। সেই জন্য এখানে নামটা বলা হয়েছে রাইবোনিউক্লিওপ্রোটিন। এবার যদি আমরা দেখি যে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটদের ক্ষেত্রে আরআরএনএ এবং প্রোটিনের পার্সেন্টেজ সেটাও ডিফারেন্ট হয় এবং এতে যে সাবইউনিট গুলো তৈরি হয় তাদের মধ্যে ডিফারেন্ট টাইপের আরআরএনএ থাকে। তাহলে আমাদের আরআরএনএ যেটা বলছি সেটা ডিফারেন্ট টাইপের থাকবে এবং সেটা প্রোক্যারিওট এবং ইউক্যারিওটদের ক্ষেত্রে ডিফারেন্ট হওয়ার কারণে তাদের সাবইউনিট গুলো ডিফারেন্ট হয়। তাহলে এবার আমরা সেটা দেখে নিই। তাহলে যদি দেখা যায় আমরা এখানে প্রোক্যারিওট লিখলাম, in case of prokaryote, এখানে লিখলাম ইউক্যারিওট। তাহলে প্রোক্যারিওটে যদি দেখা যায় তাহলে রাইবোজোম হচ্ছে 70S টাইপস এর, এটা হচ্ছে
80s টাইপের। তাহলে 70s রাইবোজোম যেটা আছে তাহলে সেটা যদি দেখা যায় তাহলে তার একটা লার্জ সাবইউনিট থাকবে, একটা স্মল সাবইউনিট থাকবে। তাহলে লার্জ সাবইউনিট একটা স্মল সাবইউনিট। তাহলে আমরা এখানে 30s একেবারে লিখে দিলাম, এখানে লিখে দিলাম যে 50s, এখানে লিখলাম 40s, এখানে লিখলাম আমাদের 60s। তাহলে লার্জ স্মল সাবইউনিট কম্বাইন করে 70s তৈরি করবে, এর লার্জ স্মল সাবইউনিট কম্বাইন করে 80s তৈরি করবে। এবার এদের মধ্যে ডিফারেন্ট টাইপের কি বলছি আমাদের আরআরএনএ থাকবে। তাহলে 30s টা যদি দেখা যায় তাহলে সেটা কি দ্বারা তৈরি, অনলি 16s আরআরএনএ দ্বারা ফর্মেশন হয়। তাহলে 16s আরআরএনএ প্লাস প্রোটিন কম্বাইন করে তৈরি করে আমাদের 30s। এবং এটা যদি দেখা যায় 50s, তার মধ্যে দুটো ডিফারেন্ট টাইপের আরআরএনএ থাকবে। একটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 5s আরআরএনএ and another হচ্ছে আমাদের 23s আরআরএনএ। এই 23s আরআরএনএ যেটা, তাহলে এর কি আছে, ক্যাটালিটিক অ্যাক্টিভিটি আছে, ওই জন্য এটাকে আমরা রাইবোজাইম বলি, মানে এনজাইমের মতন ফাংশন করে বলে আমরা 23s এটাকে আমরা রাইবোজাইম বলছি। আবার আমরা ইউক্যারিওটের ক্ষেত্রে যদি যাই তাহলে এখানে 40s যেটা, তাহলে এখানে আমাদের যদি ফরমেশন দেখি তাহলে কি দ্বারা তৈরি হয়েছে, তাহলে এখানে হচ্ছে 18s আরআরএনএ দ্বারা তৈরি হয়েছে আমাদের 840s বা স্মল সাবইউনিট ইউক্যারিওটের ক্ষেত্রে। তাহলে 18s আরআরএনএ প্রোটিনের সঙ্গে কম্বাইন করে তৈরি হয়েছে 40s। তার 40 60 একসঙ্গে ম্যাগনেসিয়াম আয়নের কনসেন্ট্রেশন দ্বারা কম্বাইন করে যাবে। তাহলে সাবইউনিটগুলো তৈরি হয় আমাদের ডিফারেন্ট টাইপের আমাদের আরআরএনএ প্লাস প্রোটিন কম্বাইন করে। তাহলে এবারে আমরা এখানে যদি দেখি যে 60s যেটা আছে তাহলে তার ক্ষেত্রে আমাদের তিনটে ডিফারেন্ট টাইপসের আমরা আরআরএনএ পাবো। একটা হচ্ছে 5s আরআরএনএ, একটা হচ্ছে 5.8s আরআরএনএ, এবং আরেকটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের 28s আরআরএনএ। তাহলে দেখো এখানে আরআরএনএ টাইপস গুলো আলাদা আলাদা। তাহলে আমাদের আরআরএনএ দ্বারা তৈরি হয়েছে প্রোটিনের সঙ্গে কম্বাইন করে, কিন্তু প্রোক্যারিওট ইউক্যারিওটের আরআরএনএ টাইপস গুলো আলাদা। তাহলে এখানে দেখো 16s দ্বারা 30s তৈরি হচ্ছে, এখানে 5s 23s দ্বারা 50s তৈরি হচ্ছে, এখানে 18s দ্বারা 40s তৈরি হচ্ছে, এখানে 5s 5.8s 28s দ্বারা আমাদের 60s সাবইউনিট তৈরি হচ্ছে। তাহলে প্রত্যেকের সঙ্গে এই আরআরএনএ গুলোর সঙ্গে প্রোটিন কম্বাইন করে কিন্তু সাবইউনিট গুলো তৈরি হচ্ছে, যেভাবে এখানে বলা হলো। তাহলে যেমন টাইপস আছে তার সঙ্গে প্রোটিন কম্বাইন করে তেমন ধরনের সাবইউনিট তৈরি হবে। তাহলে এইভাবে সাবইউনিট গুলো ফর্মেশন করে, তারপর ফাইনালি সেই সাবইউনিট গুলো প্রোটিন সিনথেসিসের সময় ম্যাগনেসিয়াম আয়নের কনসেন্ট্রেশন যখন 0.001 মোলার হচ্ছে তখন তারা কম্বাইন করে কমপ্লিট রাইবোজোম তৈরি করবে। তাহলে এবারে আমরা এখানে প্রোক্যারিওট যেটা বললাম, তাহলে এখানে যদি দেখা যায় যে আমাদের আরআরএনএ যেটা দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা আরআরএনএ যদি দেখি প্লাস এখানে কি আছে, প্রোটিন। তাহলে আরআরএনএ এর পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের থাকবে 60 to 65%, এবং প্রোটিন যদি দেখা যায় 30 to 35%। তার মানে প্রোক্যারিওটিক যে রাইবোজোম সেখানে আরআরএনএ বেশি থাকে, প্রোটিন কম থাকে। এবার যদি আমরা ইউক্যারিওটিকে যাই তাহলে এদের ক্ষেত্রে কি দ্বারা তৈরি, একই রকম আরআরএনএ প্লাস প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। তাহলে এখানে পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে আমাদের 45% থাকবে আরআরএনএ, তাহলে আরআরএনএ পার্সেন্টেজটা কম এবং প্রোটিন বেশি থাকবে, তাহলে 55%। তাহলে এই হলো আমাদের রাইবোনিউক্লিওপ্রোটিন বা আমাদের রাইবোজোম। তাহলে সেটা আসলে তার মেইন কম্পোনেন্ট হচ্ছে আরআরএনএ প্লাস প্রোটিন। আরআরএনএ কোথা থেকে এসেছে, এনওয়ার অঞ্চলের অর্থাৎ নিউক্লিওলাসের এনওয়ার অঞ্চল যেটা আছে সেখানে আরডিএনএ থাকে, আরডিএনএ থেকে আরআরএনএ তৈরি হয় এবং সেখানে প্রোটিন ফর্মেশন হয়। সেই দুটো কম্বাইন করে তৈরি করে ডিফারেন্ট সাবইউনিট। তাহলে এখানে যেমন ভাবে আরএনএ টাইপস গুলো আসছে প্রোটিনের সঙ্গে কম্বাইন করে তেমন সাবইউনিট তৈরি করবে, এই সাবইউনিট গুলো কম্বাইন করে তৈরি করে কমপ্লিট রাইবোজোম। তাহলে এখানে 16s, এখানে 18s। তাহলে এটা মনে রাখার জন্য আমরা এইভাবে লিখলাম যে 70 80। আমরা স্মল গুলো যদি পরপর থেকে স্মল লার্জ এইভাবে দেখবো, তাহলে 70 80 30 40 50 60। আবার যদি এখানে স্মল এর স্মল দেখা যায় তাহলে 16 18 23 28। আর 5 এর দুটোর মধ্যে কমন, আর এর মধ্যে শুধুমাত্র 5.8s টা এক্সট্রা। তাহলে এই হলো আমাদের রাইবোজোমের মেইন কম্পোনেন্ট অর্থাৎ আরআরএনএ প্লাস প্রোটিন কম্বাইন করে তৈরি করে আমাদের রাইবোজোম, এবং এটার মেইন ফাংশন এবার আমরা দেখে নেব যেটা প্রোটিন সিনথেসিস। তাহলে ফাংশন অফ রাইবোজোম।
তাহলে আমরা জানি রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে, তাহলে সেটাই করবে। তাহলে মেইন ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস। তাহলে মেইন ফাংশনই হলো প্রোটিন সিনথেসিস। তাহলে যেহেতু আমাদের রাইবোজোমের সাবইউনিট সম্পর্কে আমরা পড়ে নিয়েছি, তাহলে আমাদের প্রোটিন সিনথেসিসটা খুব সহজ হয়ে যাবে। তাহলে এবার আমরা যদি দেখি প্রোটিন সিনথেসিসের জন্য আমাদের রাইবোজোমের স্মল সাবইউনিট যেটা আছে, তাহলে আমরা এখানে দেখলাম এটা হচ্ছে আমাদের স্মল সাবইউনিট। তাহলে এটার সঙ্গে কি বাইন্ড করেছে, তাহলে স্মল সাবইউনিটের সঙ্গে যদি আমরা দেখাই, তাহলে এর সঙ্গে কি বাইন্ড করবে আমাদের এমআরএনএ। তাহলে এখানে কি বাইন্ড করেছে এমআরএনএ, যেহেতু স্মল সাবইউনিট এমআরএনএ বাইন্ডিং সাইট থাকছে। এবার আমাদেরকে লার্জ সাবইউনিট যদি দেখা যায়, তাহলে সেটা মেমব্রেন সঙ্গে বাউন্ড করে আছে, আমরা সেটা দেখাচ্ছি না, শুধু রাইবোজোমের লার্জ সাবইউনিটটা দেখাচ্ছি। তো এখানে আছে আমাদেরকে লার্জ সাবইউনিট। তাহলে সিম্পলি আমরা এভাবে দেখিয়ে দিলাম। তাহলে এই যে লার্জ সাবইউনিট, তার সাইডগুলো আমরা যখন দেখিয়েছিলাম, একটা হচ্ছে এ সাইট, একটা পি সাইট, একটা ই সাইট। এবার আমাদের টিআরএনএ যারা আছে, তাহলে টিআরএনএ খুব সিম্পলি এইভাবে দেখায়। তাহলে আমি এখানে লিখলাম অ্যামিনো অ্যাসিড 1, এখানে লিখলাম অ্যামিনো অ্যাসিড 2, এখানে লিখলাম অ্যামিনো অ্যাসিড 3, এখানে লিখলাম অ্যামিনো অ্যাসিড n। তাহলে এখন অসংখ্য অ্যামিনো অ্যাসিড আমি এখানে দেখালাম এবং প্রত্যেকের আলাদা আলাদা সিকোয়েন্স আছে। তাহলে আমি যদি দেখি এই এমআরএনএ তে কি লেখা থাকবে, কোডন লেখা থাকবে। তাহলে কোডনটাকে দেখানোর জন্য তাহলে এরা যে জয়েন করেছে সেই জায়গাটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে শুধু আমি এমআরএনএটাকে দেখানোর সুবিধার্থে আমি ছবিটাকে এরকম করে দিলাম। তাহলে এটা পরস্পর বাইন্ড করে গেছে। তাহলে এমআরএনএ এর উপরে কি লেখা আছে, কোডন। তাহলে কোডন কিভাবে লেখা থাকে, তাহলে এখানটাতে লেখা আছে এ ইউ জি, তারপরে লেখা আছে সি এ জি, তারপরে লেখা আছে এ সি জি। তাহলে এরকম ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশনটা থাকে সেটাই কোডন রূপে এমআরএনএ তে লেখা থাকে। তাহলে এই ডিটেইলস প্রসেস আমরা মলিকুলার বায়োলজি যেটা আছে, তাহলে সেখানে ট্রান্সলেশন যে প্রসেস সেখানে আমরা জানতে পারবো, এমআরএনএ টিআরএনএ আরএনএ এর গঠন যেটা আমরা জানি সেখান থেকে ইনফরমেশনটা পাবো। আর একই সঙ্গে তোমার বায়োমলিকুলস চ্যাপ্টার যেটা আছে সেখান থেকে এটা দেখে নিতে পারো। তাহলে এবারে এমআরএনএ তে কোডন লেখা আছে, তাহলে যেমন লেখা থাকবে, তাহলে এমআরএনএ পেলাম, আরআরএনএ। তাহলে আরআরএনএ করতে আছে আমাদের রাইবোজোমের মধ্যেই তো আমরা জানি আরআরএনএ প্লাস প্রোটিন। তাহলে এটা কি দ্বারা তৈরি হয়েছে, আরআরএনএ। তাহলে আরআরএনএ আমরা পেয়ে গেলাম, রাইবোজোম পেয়ে গেলাম, এমআরএনএ পেয়ে গেলাম, টিআরএনএ দরকার। তাহলে টিআরএনএ কি করবে, অ্যামিনো অ্যাসিডগুলোকে ট্রান্সফার করবে। তাহলে আমরা বলেছিলাম কোন সাইডে করবে, এ সাইডে। কিন্তু একদম ফার্স্ট যে অ্যামিনো অ্যাসিডটা আসবে সেটা আমাদের কোন সাইডে আসবে, পি সাইডে। এখন প্রথমে যদি একটা অ্যামিনো অ্যাসিড না থাকে তারপর তো আমি পরপর চেইন তৈরি করতে পারবো না। তাহলে প্রথম অ্যামিনো অ্যাসিডটা কোথায় আসতে হবে, পি সাইডে। তাহলে আমাদের প্রথম অ্যামিনো অ্যাসিড এখানে পি সাইডে চলে এলো। তাহলে এখানে এইউজি লেখা আছে, মানে অবশ্যই এখানে কি লেখা থাকবে, ইউ ইউ এ সি লেখা, এরকম অ্যান্টিকোডন আসবে। তার মানে এখানে লেখা আছে ইউ এ সি, তাহলে এ এখানে চলে আসবে। তাহলে এই যদি এখানে চলে আসে তাহলে কি হবে, তাহলে ইউ এ সি যারা বাইন্ড করে যাবে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, অ্যামিনো অ্যাসিড 1। এবারে এ সাইডটা ফাঁকা, এ সাইডে কে চলে আসবে, সেকেন্ড অ্যামিনো অ্যাসিড, কি লেখা আছে, সিএজি। তাহলে সিএজি লেখা আছে মানে এখানে কোন টিআরএনএ আসবে, তাহলে সেটা ডিপেন্ড করছে। সিএজি লেখা আছে মানে এখানে কি থাকবে, জি ইউ সি যেটা লেখা আছে, তাহলে জি ইউ সি অ্যান্টিকোডন যেটা লেখা আছে সেই টিআরএনএ রেখে সে ওখানে বসবে। তাহলে এখানে সে এসে বসলো, তাহলে ওটা লেখা আছে, তাহলে ওই টিআরএনএটা এখানে এসে কোডন অ্যান্টিকোডন মানে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হতে হবে। তাহলে বসলো, বসার পর এখানে কি পেলাম আমাদের অ্যামিনো অ্যাসিড 2। তার মধ্যে এ সাইডও ব্লক, পি সাইড ব্লক। এবার রাইবোজোমটা কি হয়, রোপের মতন এই এমআরএনএটা ধরে সামনের দিকে এগোতে থাকবে। যদি এগিয়ে যাই, তাহলে আমি যদি এগিয়ে যাই, তাহলে এই সাইডটা যদি এখানে পড়ে, তাহলে কি হবে, এটা হয়ে যাবে পি, পিটা হয়ে যাবে ই। তাহলে এই সাইডে কি হবে, আমাদের টিআরএনএ গুলো অ্যামিনো অ্যাসিডকে এখানে দিয়ে চলে যাবে। তাহলে এখানে পরপর যখন এই সাইডে এরকম আসছে, তাহলে এরপরে কি হবে, অ্যামিনো অ্যাসিড 3 আসবে। তাহলে এবারে কি আসবে, ইউ জি জি। তার মানে কোডন যেমন থাকবে ঠিক তেমন অ্যান্টিকোডন টিআরএনএ তে থাকে এবং তার সঙ্গে ঠিক স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড থাকে। তাহলে যখন কোডন হিসেবে রাইবোজোম রিড করছে, যেখানে এইউজি লেখা আছে, তখন কাকে ডাক করবে, ইউএসসি, সে অ্যামিনো অ্যাসিড 1 নিয়ে চলে আসবে। তারপর সিএজি লেখা আছে, তখন জিইউসি কে ডাকবে, তাহলে সে এসে এখানে অ্যামিনো অ্যাসিড 2 নিয়ে আসবে। তাহলে এ সাইডে আসবে, রাইবোজোম যদি সরে যায়, তাহলে এটা যদি এ হয়, যদি এক ধাপ সরে যায়, তাহলে এটা হয়ে যাবে পি, যে পি তে আছে সে পড়ে যাবে ই তে, আর ই তে যে আছে তাহলে এক্সিট হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে এখান থেকে এই প্রথম যে টিআরএনএ এসেছিল, তাহলে সে কি করবে, এখান থেকে বেরিয়ে চলে যাবে। তাহলে তার এখানে অ্যামিনো অ্যাসিডটা কিন্তু আর থাকবে না। তাহলে প্রথমে যে ছিল কি, ইউ এ সি।
তাহলে সে দেখো খালি হাতে চলে যাচ্ছে। তাহলে এরকম ঘটনা যদি বারবার রিপিট হয় তাহলে এবার রাইবোজোম যেই চলে যাবে এই সাইডটা ফাঁকা হয়ে যাবে, এই সাইডে অ্যামিনো অ্যাসিড 3 আসবে, তারপরে পরপরের মুভমেন্ট হতেই থাকবে, তাহলে এখানে প্রোটিন সিনথেসিসটা হতে থাকবে এবং এখানে এই সাইডে অ্যামিনো অ্যাসিড গুলো অ্যারাইভাল হচ্ছে, এই জন্য অ্যাকসেপ্টর সাইড, পি সাইডে তাদের মধ্যে কি হবে অ্যামিনো অ্যাসিড 1 এলো, তারপরে আবার যখন আসবে অ্যামিনো অ্যাসিড 2 হবে, তারপরে যখন আসবে অ্যামিনো অ্যাসিড 3 হবে, তারপরে আবার যখন আসবে অ্যামিনো অ্যাসিড 4, এরকম করতে অ্যামিনো অ্যাসিড n আসবে। তাহলে এই জায়গাটা কি হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটা চেইন তৈরি হচ্ছে। তাহলে পি সাইডে হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে পেপটাইডাল সাইড, এবং প্রত্যেকে অ্যামিনো অ্যাসিড 1 নিয়ে আসছে 2 নিয়ে যারা আসছিল তাহলে অ্যামিনো অ্যাসিডকে দিয়ে এখান থেকে কি হচ্ছে চলে যাচ্ছে, তাহলে এক্সিট সাইড দিয়ে চলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিসের প্রসেস। তাহলে এখানে দেখো রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি রূপে কাজ করছে। তাহলে আমরা এখানে একটু কমনলি বললাম বা ইন জেনারেল বলা হলো। তাহলে ডিটেইলস প্রসেস জানতে গেলে আমাদের মলিকুলার বায়োলজির বা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স যে 12 এর চ্যাপ্টার আছে, তাহলে সেখানে ট্রান্সলেশন প্রসেসটা দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের রাইবোজ সম্পর্কিত টোটাল ইনফরমেশন, একই সঙ্গে আমরা ফাংশনটাও দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ।